হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাইবা থাকিল সবসময় তাহাদের পিছনে সার্থকতা, তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী মনে পড়ছে? সাহিত্যপ্রেমীরা পড়েননি খুবই বিরল, আর এই কালজয়ী উপন্যাসকে পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে দেখানো অপু দুর্গার গ্রাম কোথায় বলুন তো? দেখতে ইচ্ছে করে তো সেই মায়া ভরা সন্ধ্যা, সেই বনের সোঁদা গন্ধ, সেই মাঠ, নদীর ঘাট, সব যেমন অপুকে হাতছানি দিয়ে ডাকত। আমরাও প্রকৃতির ডাকে ছুটে গিয়েছিলাম সেই অপু দুর্গার গ্রামে। এখনো কি নিশ্চিন্দিপুরের সোঁদা গন্ধ, বাঁশবাগান, সেই সব স্মৃতি আছে, না কালের নিয়মে আধুনিক সভ্যতার প্রলেপ পড়েছে, সেই দেখতেই আজকের এই পর্ব, সঙ্গে আরও কিছু পরিচিত স্থান ঘুরে দেখা। আজকে আমরা সোনারপুরে এসেছি। সোনারপুরের সকালটা আমরা শুরু করতে চলেছি এখানে গরম গরম ডালপুরি দিয়ে। এখানকার বন্ধনের ডালপুরি সোনারপুরে প্রচুর সুখ্যাতি রয়েছে, তো সেই সুখ্যাতি শুনে আজকে আমরাও ট্রাই করে নিচ্ছি এই বন্ধন থেকে গরম গরম ডালপুরি। প্রচণ্ড গরম, 10 টাকা যেটা নিচ্ছে, সাইজগুলো যথেষ্ট বড়, ভেতরে খুব ভালোভাবে পুর দেওয়া আছে। টেস্টটা তো ট্রাই করার পরই বলতে পারবো। আর সঙ্গে যেটা তরকারি রয়েছে সেটা রয়েছে আলু আর মটর। যেমন সুখ্যাতি শুনেছিলাম, সত্যি খুব ভালো টেস্ট। আমার কাছে তো স্পেশালি খুব ভালোই লাগলো খেতে। এবার আপনারা যদি কেউ এখানে এসে থাকেন বা ট্রাই করেছেন বা সোনারপুর থেকে আমাদের ব্লগ দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। এই দাদার সাথে কথা বলে জানলাম যে ওনাদের 40 বছরের পুরনো এই দোকানটি। আমরা আসার পর থেকে দেখতে পাচ্ছি উনি ডালপুরি দিয়ে দিয়ে শেষ করতে পারছেন না, মানে এতটা এখানে লোকের চাহিদা। টেস্ট সত্যি অসম্ভব ভালো, হিঙের হালকা ফ্লেভার রয়েছে। ডালপুরি মানে যে নামকাওয়াস্তা ডালপুরি তা নয়, একদম পুরোপুরি ডালের পুর ভরা ডালপুরি। সো আপনারা যদি সোনারপুর ঘুরতে আসেন তো আমাদের রেকমেন্ডেশন রইল অবশ্যই সোনারপুর স্টেশন থেকে বেরিয়ে যেটা রাজপুরের রোডটা আসছে, মানে সোনারপুরে একটা চৌমাথার মোড় পড়বে, সেই মোড়টা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে বাঁ হাত ধরে এলেই আপনারা এখানে দেখতে পারবেন বড় বড় করে লেখা রয়েছে আই লাভ সোনারপুর বন্ধন। বন্ধনের স্পেশাল ডালপুরি অবশ্যই ট্রাই করবেন। আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে বিপত্তারিণী মন্দির, সোনারপুর রাজপুরের খুব জাগ্রত মন্দির। খুব সুন্দর একটা জায়গায় মন্দিরটি। রাজপুরের অটো ধরে আপনাকে বলতে হবে যে বিপত্তারিণী মায়ের মন্দির যাব, তো বটতলার মোড়ে আপনাকে নামিয়ে দেবে। বটতলার মোড় থেকে আপনাকে সোজা রাস্তা ধরে একটু হেঁটে এগিয়ে এলেই এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের দর্শনের সময় হচ্ছে সকালবেলা 6টা থেকে সকাল 11টা পর্যন্ত, আর বিকেলবেলা হচ্ছে 2:30 থেকে 5:30 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন, কারণ ওনারা কিন্তু সময় নিয়ে প্রচণ্ড কনসিয়াস। কারণ 11টা বেজে গেলে 11টা থেকে আর 1 মিনিটও মন্দির খোলা থাকবে না। এর মধ্যে আপনাদেরকে এখানে এলে পুজো দেওয়া এবং মায়ের দর্শন সবটা সেরে ফেলতে হবে। তো আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম। অনেকটা জায়গা নিয়ে হচ্ছে এই মন্দির। চলুন মায়ের মন্দির দর্শন করে নিতে নিতে এই মন্দির সম্পর্কে এবং মন্দিরে আর কি কি দ্রষ্টব্য স্থান রয়েছে সেই সম্পর্কে 2-4 কথা জেনে নিই। সোনারপুর রাজপুরে অবস্থিত একটি ঐতিহ্যশালী মন্দির বিপত্তারিণী চণ্ডী বাড়ি, লোকমুখে বিপত্তারিণী মায়ের মন্দির। মন্দিরটি বাবা দুলাল কর্তৃক প্রতিষ্ঠিত। পিতা সাধনচন্দ্র দাস ও মাতা বসন্ত কুমারী দাসের এই পুত্র দুলাল চন্দ্র দাস খুব অল্প বয়স থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন। কালক্রমে তিনি একজন সুপরিচিত মাতৃসাধক হয়ে ওঠেন এবং তাঁর বাড়িতে মা বিপত্তারিণী চণ্ডীর একটি মূর্তি স্থাপন করে এই মন্দিরের সূচনা করলেন। আর এই হচ্ছে বাবা দুলালের সাধন পীঠস্থান রত্নবেদী। এই রত্নবেদী স্থাপন করা হয়েছিল 1340 সালে। সিদ্ধ মহাপুরুষগণ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তাঁরা তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন এবং তাতে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেন। এই পঞ্চমুণ্ডির আসনে অনেক অনেক নরমুণ্ডর প্রয়োজন হয়।
কিশোর দুলাল জগৎমাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমন্ডির আসনের জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন। তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করেন এবং বলেন, এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। তারপর শ্রী শ্রী চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্লবৃক্ষ মূলে যে আসন বা বেদি তৈরি করেন তাহাই এই রত্নবেদী। এই আসনে 3 দিন 3 রাত বিরামহীন সাধনা করে 17.5 বছর বয়সে কিশোর দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভে সফল হন। এই জন্যই এই রত্নবেদী বাবা দুলালের সিদ্ধাসন। শনি মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে এখানে পূজা করে চণ্ডীবাড়িতে পূজা হয়। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালে ও অন্নকূটের দিন রাত্রে মায়ের পুজোর পূর্বেই এখানে পুজো করা হয়। সোনারপুর রাজপুর সিরিজের আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে সোনারপুরের পাখিরালয় বা চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি। আমরা প্রবেশ করে ফেলেছি চিন্তামণিকর বার্ড সেঞ্চুরিতে। আপনারা যেরকম জানেন, পশ্চিমবঙ্গের সমস্ত অভয়ারণ্যগুলো এখন বর্তমানে বিনামূল্যে প্রবেশ করা যাচ্ছে, কোনো রকম প্রবেশ মূল্য নেই। আমরা তো প্রবেশ করে ফেলেছি চিন্তামণিকর অভয়ারণ্যে, কিন্তু গেটের সামনে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং আইডি, মানে যে কোনো আপনার আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেই আইডি নাম্বার এন্ট্রির যেটা প্রসেস থাকে সেই প্রসিডিওর ফলো করে আপনাকে প্রবেশ করতে হবে। আমার সামনে এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সবেদা। আপনারা কি জানেন চিন্তামণিকর অভয়ারণ্য বা চিন্তামণিকর পাখিরালয় এই নামকরণটি কিভাবে হয়েছে? বিশ্ববিখ্যাত ভাস্কর ও চিত্রকর ছিলেন চিন্তামণিকর। উনি এই পার্শ্ববর্তী এলাকারই বাসিন্দা ছিলেন, আর ওনার নামেই এই পাখিরালয়ের নামকরণ করা হয়েছে। তো এই হচ্ছে এখানের পুরো ম্যাপ রুটটা দেওয়া আছে যে আমরা এখান থেকে কিভাবে যাব কি না যাব। যেহেতু আমি জিওগ্রাফির স্টুডেন্ট নই, তাই এই ম্যাপ দেখে আমার মাথায় কিছু সেভাবে উদ্ধার করতে পারবো না। আমরা জেনারেলি যেরকম যাব সেরকমই আমরা যা দেখতে পাবো আপনাদেরকে জানাবো। বাট এর মেন এই যে ট্রায়ালটাতে আমরা প্রবেশ করতে চলেছি, এখানটাতে ওনাদের ইনস্ট্রাকশন মতে পাখি রয়েছে, তাই খুব আমাদের কিন্তু কথা বেশি বলা যাবে না, কারণ আমাদের কথায় পাখি পালিয়ে যেতে পারে। সো আমরা যদি পাখি দেখতে চাই তাহলে খুব স্লোলি, কথা কম বলে এবং আস্তে আস্তে প্রবেশ করতে হবে যে আদৌ আমরা পাখি দেখতে পাচ্ছি কিনা। তো চলুন আমার সঙ্গে পাখি দেখতে হলে। চারিদিকে নিস্তব্ধ, কারণ আমরা সোনারপুর ইটসেলফ হচ্ছে একটা পৌরসভা এলাকা এবং পুরো শহর। তো সেই শহরের কলকারখানা, যানজট, তার থেকে মুক্তি পেতে হলে একদম যদি নিরিবিলি স্থানে আপনারা ভ্রমণ করতে চান, সেটার জন্য হচ্ছে পাখিরালয় একদম আদর্শ স্থান। পুরো নিরিবিলি একটা পরিবেশ, তার মধ্যে এখন পর্যন্ত পাখি আমরা দেখতে পাইনি। পাখির কোনো রকম আমরা এখন অবধি সেইভাবে আমাদের চোখে পড়েনি। বাট যেটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে শুকনো পাতা এখানে পড়ে রয়েছে। এই শুকনো পাতায় নুপুর পায়ে, মানে নুপুর আমার পায়ে নেই, কিন্তু নুপুর ছাড়া পায়ে এতটা সেই শুকনো পাতার যে খসখসে শব্দ, সেই শুকনো পাতার যে একটা খড়খড়ে শব্দ হয়, সেই শব্দটা কানে আসছে। তো প্রকৃতির এই যে লাবণ্যময়তা, প্রকৃতির এই যে সৌন্দর্যটা, এটাই হচ্ছে এখানে এসে উপভোগ করার। ওয়াচ টাওয়ার আছে বলে অ্যারো দেওয়া ছিল, সেখানে দেখে আমরা সেই রুট মতে এখানে এলাম। আসার পর দেখছি ওয়াচ টাওয়ারের টাওয়ারটুকুই পড়ে রয়েছে, ওয়াচ করার মতো কোনো অবকাশই নেই। পাখিরালয়ে প্রবেশ করার পর আধ ঘন্টার উপর হয়ে গেল। আমরা পুরো ফরেস্টটা জুড়ে ঘুরে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, শুকনো পাতায় হেঁটে যাচ্ছি, কিন্তু পাখির কোথাও দেখা নেই। পাখির কিচিরমিচির শব্দ তো শোনা যাচ্ছে, কিন্তু চোখে, খালি চোখে বা আমাদের ক্যামেরার লেন্সে কোনো রকম পাখি আমাদের ধরা পড়ছে না। পাখি আমরা কখন দেখতে পাবো, মানে সেইটা হচ্ছে ব্যাপার, যে পাখিরালয় এখানে আসার পর দেখছি সেরকম খুব একটা ভালো মেনটেনেন্সেরও খুব অভাব রয়েছে। তো জানি না যে পাখি আজকে আদৌ দেখতে পাবো কি না। হয়তো বা গরম রোদের জন্য, কারণ আমরা যখন এসছি অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, তো সেই কারণেও হয়তো পাখির দেখা নেই।
এবার বলা যাচ্ছে না, আর একটু যাই ভেতরটা প্রবেশ করি, তারপরে দেখছি পাখি আদৌ দেখতে পাচ্ছি কিনা। শহরের যেই মার্চ মাসে এখন একটা প্রচুর মানে গরম রোদ পড়েছে, সেইটা থেকে যদি আপনারা নিস্তার পেতে চান, একটা দিন এরকম একটা অভয়ারণ্যে নিরিবিলিতে কাটাতে চান, তবে সেটার জন্য ঠিক আছে যে হ্যাঁ প্রকৃতির মাঝখানে একটু সময় কাটাবেন, তাহলে বলবো যে হ্যাঁ ইটস ওকে। বাট পাখি দেখতে পাবেন, পাখি দেখার যে আশায় যদি আসেন, তবে সেই আশায় জল পড়ার মতোই অবস্থা হবে। কারণ আমি এখন পর্যন্ত একটা মাত্র বুলবুলি পাখি দেখতে পেয়েছি, তবুও লেন্সে ধরার সাথে সাথেই উড়ে চলে গেল। আমার বাড়ির বেলকনিতে মানে আমি সকাল থেকে ঘুঘু পাখি, শালিক পাখি, চড়াই পাখি, বুলবুলি পাখি, কাক তো আছেই, মানে এই সমস্ত পাখি আমি অহরহ দেখতে পাচ্ছি। এখানে আমি সেটাও দেখতে পাচ্ছি না, মানে এমন একটা অবস্থা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে পাখির পরিচর্যা করা বা পাখি বাইরে থেকে এনে ছাড়া, মানে সেটারও কোনো কিছু সেরকমভাবে পশ্চিমবঙ্গ সরকার কতটা কি এটা নিয়ে উদ্যোগ করেছে সেই ব্যাপারেও সংশয় রয়েছে। হ্যাঁ এখন ফ্রি অফ কস্ট, কিন্তু এর পূর্বে 100 টাকা মূল্যের টিকিট ছিল। এবার 100 টাকা মূল্য দিয়েও আমি যদি প্রবেশ করি সে ঠিক আছে, কিন্তু পাখি কোথায় দেখতে পাবো? কারণ আমি যদি 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করছি, তারপরে যদি আমি পাখি দেখতে না পেলাম, আমার মনে হয় সে মানিটা পুরো ওয়েস্টই গেল। এবার এখন ফ্রি আছে তো সেই হিসেবে ঠিক আছে, বাট আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের এটা ভেবে দেখা দরকার, যেহেতু একটা এত বড় একটা ঐতিহ্য পাখিরালয়, তো পাখি মানুষ দেখার আশায় আসবে অথচ পাখি দেখতে পাবে না, খুবই হতাশ হবে। পাখিরালয়ে রয়েছে অনেকগুলো দুষ্প্রাপ্য গাছ, যে গাছগুলো আমাদের সচরাচর দেখা যায় না, আমরা সঠিক নামও জানি না, সেই সমস্ত গাছের এখানে নাম দেওয়া রয়েছে। এই গাছটা আমি খালি চোখে দেখলে তো জানতে পারতাম না, এখানে নাম লেখা রয়েছে, এই গাছের উপকারিতা কি রয়েছে, এই গাছের সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য এটা পড়েই আপনারা জেনে নিতে পারবেন। আর এরকম বিভিন্ন জায়গায় এই গাছের সম্পর্কে এইভাবে দেওয়া রয়েছে। হতাশ হয়ে তো বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার মুখে কিছু বুলবুলি পাখি আমাদের লেন্সে ধরা পড়েছে, এবং পাশাপাশি এই পাশটাতে একটা পাখি তাকিয়েছিল। প্রথম দেখাতে মনে হলো হঠাৎ করে যে প্যাঁচা হলেও হতে পারে, কিন্তু সামনে গিয়ে দেখছি যে প্যাঁচা নয়। এবার পাখিটা মানে খুব মানে খারাপ অবস্থায় রয়েছে, মানে বেঁচে আছে কিন্তু ওর অবস্থা খুব খারাপ, মানে ডানা অলরেডি কেটে গেছে, রক্ত বেরোচ্ছে এবং চারিদিকে মশা মাছি সব ঘুরে বেড়াচ্ছে, যেহেতু রক্ত বেরোচ্ছে বা খুব খারাপ অবস্থায় রয়েছে। এবার মানে বলতে গেলে আশঙ্কাজনক অবস্থায় পাখিটা রয়েছে। এবার এই পাখির নাম কি সঠিকভাবে ধরতে পারছি না বা বুঝতে পারছি না, কারণ এতটা জানি না পাখি সম্পর্কে। ও ওড়ার চেষ্টা করছে কিন্তু ওড়ার মতো অবস্থাতেই নেই, ডানা অলরেডি ভাগ হয়ে গেছে। তো এরকম একটা পাখি আমরা এখানটাতে দেখতে পেলাম। চিন্তামণিকর পাখিরালয় ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চিন্তামণিকর পাখিরালয় কিভাবে আসবেন সেটা ভাবছেন। আমরা যেহেতু প্রথমে বিপত্তারিণী মন্দির গিয়েছিলাম, বিপত্তারিণী মন্দির থেকে 1.5 কিলোমিটারের রাস্তা হচ্ছে এই পাখিরালয়। আমরা ভেতর দিয়ে হেঁটে চলে এসেছি। আপনারা চাইলে ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, অটোতে আপনাকে রথতলা মোড়ে নামতে হবে, সেখান থেকে আপনারা একটুখানি রাস্তা হেঁটে আসলেই পাখিরালয় পেয়ে যাবেন। আর গাড়িতে আসলে তো বাই রোডে আপনারা একদম লোকেশন দিলেই এই চিন্তামণিকর পাখিরালয় আপনাদেরকে দেখিয়ে দেবে। এই হচ্ছে বিশ্ববিখ্যাত ভাস্কর চিন্তামণিকরের একটি মিউজিয়াম। ওনার এখানে ভেতরে রয়েছে আবক্ষ মূর্তি আর রয়েছে মিউজিয়াম। ব্যাড লাক, আমরা আজকে এখানে ভেতরে প্রবেশ করতে পারছি না, কারণ আমরা ভুল দিনে চলে এসেছি, আমাদের কাছে সঠিক তথ্য ছিল না। মিউজিয়াম বন্ধ থাকে রবি এবং সোম, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আপনারা যদি এই চিন্তামণিকর সম্পর্কে জানতে চান, চিন্তামণিকর মিউজিয়াম দেখতে চান, তবে আপনাদেরকে এই সময়টা মাথায় রাখতে হবে যে মঙ্গলবার থেকে শনিবার তার মধ্যে, এবং সময়সূচি হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা। আরেকটা আপনাদেরকে তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ছোট বাচ্চারা এখানে অ্যালাউড নয়। ছোট বাচ্চা বলতে 12 বছরের ঊর্ধ্বে বাচ্চা যারা আছে তারা এখানে আসতে পারবে, মানে 12 বছরের নিচে যারা রয়েছে তারা এখানে আসতে পারবে না। তো সেইটা আপনারা একটু মাথায় রাখবেন। ভাস্কর্য চিন্তামণিকরের যে মিউজিয়াম সেটা বন্ধ ছিল, সেটা আমাদের দর্শন হলো না। ওখান থেকে একটু এগিয়ে আসলেই শ্রী শ্রী বসন্তেশ্বরী শঙ্কটা কালী মায়ের একটি মন্দির রয়েছে, খুব বড় মন্দির ওখানকার। তো সেই মন্দিরের অপোজিটের থেকেই
আমরা অটো করে নিলাম বোড়াল আসার জন্য। এবার বোড়াল তো ডিরেক্ট অটো পাওয়া যাবে না, তো আমরা সেখান থেকে প্রথমে আসলাম জয়নপুর। জয়নপুর থেকে আমরা এবার চলে এলাম রক্ষিতের মোড়। মানে জয়নপুর থেকে আপনাকে অটো একদম এখানটাতে নামিয়ে দেবেন, এই জায়গাটাই হচ্ছে রক্ষিতের মোড়। এবার রক্ষিতের মোড় থেকে আমরা যাচ্ছি হচ্ছে বকুলতলা। আমরা সেই রাজপুরের যে কালী মায়ের মন্দির রয়েছে সেখান থেকে যে অটো করেছিলাম জয়নপুর আসার জন্য, সেই অটোর ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। আর জয়নপুর থেকে রক্ষিতের মোড় পর্যন্ত আমাদের অটো ভাড়া পড়েছে জনপ্রতি 15 টাকা করে। এখান থেকে আমরা এখন বকুলতলা যাব, রিক্সা করে নেব, কারণ এই কাছাকাছি অটো আর ব্যবস্থা নেই। গড়িয়া থেকে আসলে আপনার সরাসরি অটোর ব্যবস্থা রয়েছে। আমরা এখান থেকে রিক্সা করে নেব, যার ভাড়া 25 টাকা। অপু দুর্গার গ্রামে আপনাদের সবাইকে স্বাগত। থুরি গ্রাম বলা ভুল, গ্রাম আর নেই, শহরাঞ্চল হয়ে গেছে। তো আমরা এই অপু দুর্গার যেই অবশিষ্ট যে স্মৃতিটুকু রয়েছে, কারণ এখানেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার শুটিং হয়েছিল, এই স্থানেই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই সিনেমা প্রচণ্ড বিখ্যাত এবং সেই সিনেমাকে ঘিরেই বাংলা ছবির যে জয়যাত্রা, তো সেই সিনেমার শুটিং এই স্থানে হয়েছিল। তো এখানটায় রয়েছে জোড়া শিব মন্দির, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মাঠটা, এটাই হচ্ছে বকুলতলা মাঠ। আর এইখানেই পথের পাঁচালীর অনেকটা অংশই শুটিং হয়েছিল। বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, সেই উপন্যাসের অনুসরণেই সিনেমা তৈরি হয়েছিল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এই যে বাড়িটা দেখা যাচ্ছেন, এখানে বাড়ির একজন ভদ্রলোকের সঙ্গে কথা হলো, ওনার বয়স এখন 87 বছর হবে। তো অনেকটাই বৃদ্ধ হওয়ার ফলে আমাদের সঙ্গে সেইভাবে ক্যামেরায় কথা বলা বা সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। তবু ওনার সঙ্গে আমরা পার্সোনালি কথা বলে যেটা জানলাম, যে উনি নিজের চোখে এখানটায় শুটিং দেখেছেন এবং ওনার 2 ভাই এই শুটিংয়ের অংশগ্রহণ করেছিল। কারণ অপুর সঙ্গে যে ছেলেরা দরকার, সেই দৌড়োদৌড়ি করছে, মাঠে খেলা করছে, সেই মানে শুটিংয়ের সেই অংশটাতে ওনাদের পরিবারের লোকেরাই ছিল। তো ওনার চোখে দেখা, কারণ তখন ওনার বয়স প্রায় 14-15 বছর হবে। তো এত ছোট বয়সের অভিজ্ঞতার কথা কিছুটা হলেও ওনার মনে ছিল, তো সেটা আমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলেন। পথের পাঁচালী সিনেমাটাতে যে মন্দিরটাও আমরা দেখতে পেয়েছি, সেই মন্দির কিন্তু এইটাই জোড়া শিব মন্দির। এখানে যে জোড়া শিব মন্দির, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। আর এই জোড়া শিব মন্দিরের মধ্যে একটা মন্দির এখন পর্যন্ত সংস্কার করা হয়েছে, আরেকটা মন্দির সেই পুরনো অবস্থাতেই রয়েছে। সেই সময় যে মাঠ ঘাট ছিল, সেই আজকের 2026-এ দাঁড়িয়ে অনেকটাই নতুনভাবে সেই মাঠঘাট, সেই চেনা ছবি, মানে অপু দুর্গা দৌড়চ্ছে, খেলা করছে, তাদের সেই বন্ধুরা, সেই ফিলটা আমরা পাই সেই পথের পাঁচালী দেখলে। আজকে এখানটায় এসে দেখছি এখনকার যুগের ছেলেমেয়েরা খেলা করছে, সেটা হচ্ছে তখনকার দিনের মতো মাঠে ঘাটে হয়তো দৌড়চ্ছে, গাছে উঠছে, সেরকম নয়। এখনকার নতুনভাবে নতুন খেলা ব্যাডমিন্টন, সেই কক নিয়ে ব্যাট নিয়ে খেলছে সেই ছোট ছোট কচি কাচারা। আর এই হচ্ছে সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তি। মানে মূর্তি প্রথমে এসে সত্যজিৎ রায় কিনা মানে ঠিক মূর্তি দেখে চেনা যাবে না, এমন একটা অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, ওনার মূর্তিটি রয়েছে, কারণ এই যে পুরো অঞ্চলটা, মানে আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এপারে চলে আসলাম, মানে বকুলতলা মাঠের এপারটায় চলে এসেছি। এই পুরো জায়গাটা জুড়ে পথের পাঁচালীর শুটিং হয়েছিল। 1955 সালে পথের পাঁচালী রিলিজ করে, তো ধরে নিতে হবে তার আগে থেকে শুটিংটা হয়েছিল। তো সেই থেকে এই যে এতটা বছর, মানে এখন আমরা 2026-এ দাঁড়িয়ে রয়েছি, তো ভাবা যায় না যে রাস্তাঘাটের কতটা পরিবর্তন বা কতটা সেই আমরা সিনেমাতে শুটিংয়ে সেই একরকম দৃশ্য দেখেছি, আর এখন নবনির্মিত সেই রূপ। যাই হোক, তারও কিছু ভগ্নাবশেষ এখনও রয়ে গেছে, তার কিছু চিহ্ন রয়ে গেছে, সেটারই আমরা অনুসন্ধানে আজ এখানে। এবার আমরা ভেতরটায় প্রবেশ করব। ভেতরে একটি পুকুর রয়েছে আর বাঁশবাগান রয়েছে, তো সেটা একটু দেখব। সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তিটি যেখানটায় রয়েছে তার পাশেই হয়েছিল অপু দুর্গার বাড়িটি, মানে সিনেমাতে সেটাই দেখানো হয়েছিল। এবার সেই অপু দুর্গার বাড়ির যেই জায়গাটা, এখানটাতেই রয়েছে একটা পুকুর, আমার সামনেই আরেকটা
একটা পাশে রয়েছে বাঁশবাগান, আর এই বাঁশবাগানেই ইন্দিরা ঠাকুরন বসে থাকতেন, সেই দৃশ্য পথের পাঁচালীতে দেখানো হয়েছিল। আর এই যে পুকুরটা, মানে পুকুরে এখন জল নেই বললেই চলে, তার উপরন্তু এখানে এমন জঙ্গল হয়ে গেছে যে পুকুর ঠিক করে বোঝাও যাচ্ছে না। তো সেই পুকুরেই সর্বজয়া বাসন মাজতেন, সেই দৃশ্য অপুর পাঁচালীতে আমরা দেখতে পাই। তো এই ছোট ছোট স্মৃতিগুলোই এই গ্রাম বলা ভুল হবে, কারণ বোড়াল এই জায়গাটা এখন সোনারপুর রাজপুর পৌরসভার অন্তর্গত হয়ে গেছে। তাই সেই তখন যে গ্রাম ছিল বোড়াল গ্রাম, সেই বকুলতলার মাঠ বা এই যে জায়গাটা, এটা কিছুটা হলেও সেই পথের পাঁচালী সত্যজিৎ রায়ের তৈরি করা ছবি সেগুলোর স্মৃতি বহন করে চলেছে। সত্যজিৎ রায়ের আবক্ষর যে মূর্তিটি রয়েছে, আপনাদেরকে যেরকম বললাম, মানে সেটা সত্যজিৎ রায়কে না দেখে, মূর্তি দেখে মানে চেনার কোনো রকম উপায় নেই। ইভেনলি সত্যজিৎ রায়ের যে নামটা সেটাও ঠিকঠাক করে পড়া যাচ্ছে না। এই পাশটায় চলে আসার পর এতটা জঙ্গল হয়ে রয়েছে যে এখান দিয়ে কোনো রকম বাঁশবাগান অবধি যাওয়ার উপায় নেই। আমাদেরকে স্থানীয় লোকেরা বললে যে এখানটায় যাওয়াটা খুব বিপজ্জনক, কারণ একটু সাপের উপদ্রবও রয়েছে। তো এরকম একটা যে অবস্থা হয়ে রয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এটা একটু নজর দেওয়া উচিত। এটা একটা স্মৃতির জায়গা, কারণ ওই সময় 1955 সালের পথের পাঁচালী, সেই পথের পাঁচালী ছবির অনেক স্মৃতি রয়েছে, সত্যজিৎ রায়ের তৈরি করা অনেক স্মৃতি। তো এই জিনিসগুলো অনেকে স্থানীয় লোকেরা ঠিক করে বলতেও পারছে না, কারণ সবার কাছে সেই নলেজটাও নেই, সেই জানার এটাও নেই। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ঠিক করে যদি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা যায়, তাহলে মানুষের মধ্যে সবার মধ্যে একটা এই জনপ্রিয়তাও বাড়বে, একটা টুরিস্ট স্পট হিসেবেও সবার মধ্যে জনপ্রিয়তা বেড়ে যাবে। পাশাপাশি যারা স্থানীয় লোকজন রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তাদেরও এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে একটা কিছু, তাদেরও একটা আয়ের দিক বাড়বে। সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার বা পর্যটন দপ্তরের একটু ভেবে দেখার দরকার রয়েছে। আমরা সোনারপুর থেকে বোড়াল চলে এসেছিলাম, বোড়ালের আমরা পথের পাঁচালীর শুটিং স্পট দেখলাম। এবার আজকের শেষ বেলায় আমাদের গন্তব্য হচ্ছে এখানের খুব একটি বিখ্যাত এবং জাগ্রত মায়ের মন্দির, শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির। এই মন্দিরে আমরা প্রবেশ করলাম, মন্দির দর্শন করলাম। অসম্ভব একটা সুন্দর জায়গায়, যে মন্দিরে আসলে প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো আমাদের আজকে শুরুটা যেরকম মন্দির দিয়ে শুরু হয়েছিল, আমাদের শেষটাও সেই মায়ের মন্দির দিয়েই শেষ হচ্ছে। এখানে মা ত্রিপুর সুন্দরী মা অধিষ্ঠান করছেন। মন্দিরের মেন যে বিগ্রহ রয়েছে তার ছবি তোলা মানে আমাদের অনুমতি নেই, তাই আমরা সেই ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। বাইরে আরেকটি মন্দির রয়েছে যেখানে শিবকালীর মন্দির রয়েছে, সেই মন্দির আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এবং মন্দিরের বাইরেটা অসম্ভব সুন্দর, মানে বিভিন্ন রকম গাছপালা দিয়ে একটি ছোট্ট মানে ফোয়ারারও একটি জায়গা রয়েছে, ছোট্ট পুকুরের মতো রয়েছে। তো অসম্ভব একটা সুন্দর জায়গা। তো বোড়াল আসলে আপনারা অবশ্যই এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির দর্শন করে নিতে পারেন। আর এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আমরা ওখান থেকে ভেতর দিয়ে হেঁটে হেঁটে এক প্রকার চলে এসেছি। আপনারা আসলে, আপনারা যদি গড়িয়ার দিক থেকে আসেন, তবে আমি বলবো আপনাদের সেটাই সুবিধে হবে। আপনারা অটো করে বোড়াল হাই স্কুল চলে আসলে ওখান থেকে একদমই কাছে হচ্ছে এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির। কলকাতার কাছে গড়িয়া জেলার বোড়ালে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরটি তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরীকে উৎসর্গীকৃত একটি ঐতিহাসিক 700 বছরের পুরনো সিদ্ধপীঠ। 2025 সালের শুরুতে সংস্কার করা এই মন্দিরে দেবীর একটি মূর্তি রয়েছে, যার আসন পঞ্চদেবতার ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর এবং সদাশিব উপরে স্থাপিত। এখানে মায়ের এই ত্রিপুরা সুন্দরী রূপটি পূজিত হয়ে থাকেন।